জাহিদ, এই জাহিদ, এখনো ওঠো না কেন? কলেজ যাবা না? হুম। সকাল সকাল ডাকছো কেন জান? আর একটু ঘুমাই না জান? এই কি করছো? হাত ছাড়ো বলছি। এরকম কেন করছো? এতক্ষণ তো জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে, এখনই উঠতে হবে? কিসব উল্টাপাল্টা বলছো? তোমার ভাইয়াকে ডাকবো নাকি? ভাইয়ার কথা শুনে একলাপে উঠে বসলাম বিছানায়। কি হয়েছে? ভাইয়াকে ডাকবে কেন? এতক্ষণ কি কি বলছিলে এইসব? আমি নাকি তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম? স্বপ্ন দেখছিলাম ভাবি, স্বপ্ন। তুমি তো স্বপ্নটা ভেঙে দিলে, তাই কি না কি উল্টাপাল্টা বলে ফেলেছি। আমি কিছু জানি না। হয়েছে হয়েছে, আমার জন্য একটা জানতে হবে, সেটা আমার বুঝতে বাকি নাই। ঘুমের মধ্যে যা কিছু শুরু করেছো না, আল্লাহ জানে কয়দিন আর একা থাকতে পারবা। ভাবি, আমার শরম করে না? এসব কি বলছো? আমি তোমার একমাত্র দেবর না? তুমি থাকতে আমার বউ লাগবে কেন? হয়েছে হয়েছে, আলকা পিরিত বাদ দিয়ে উঠেন, কলেজে যেতে হবে, আমি চললাম। ভাবি শোনো, যেও না আগেই। কি হলো আবার? আমার পাওনাটা পরিশোধ কে করবে? প্রতিদিনে পাওনা নিতে হবে? একদিন না নিলে হয় না? না, হবে না। একদিন না নিলে যে আমার দিনটা ভালো যাবে না। ভাবি আস্তে করে আমার কপালে তার ঠোঁট দুটো লাগিয়ে দিল, তারপর চলে গেল। আপনারা কি ভাবছেন ভাবির সাথে আমার এরকম সম্পর্ক কেন? বাবা মা মারা যাওয়ার পর ভাইয়া আর ভাবি আমার সব। বিশেষ করে ভাবি আমার বাবা মা দুটোরই ভূমিকা পালন করে। আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করি, এত সুন্দর ভাবি আমাকে উপহার দিয়েছে। প্রতিদিন ঘুম থেকে ডেকে তোলা থেকে শুরু করে খাবারটা পর্যন্ত নিজের হাতে খাইয়ে দেয় ভাবি। ঘুম থেকে উঠে ভাবির একটা উম্মা না পেলে সেই দিনটা কেমন জানি ভালো যায় না। খুব ভালোবাসি আমার ভাবিকে, আর ভাবিও আমাকে ঠিক নিজের ভাইয়ের মতোই আদর করে। আপাতত এইটুকুই থাক। ভাবি চলে যাওয়ার পর আমি আর উঠিনি, অমনি ঘুমিয়েছিলাম। আজকে কলেজ যাওয়া হলো না। জাহিদ, আজকে কলেজে যাবে না তাহলে? সারা রাত মোবাইল টিপছো, সেই জন্যই তো। দাঁড়াও, তোমার ভাইয়াকে আজকেই মোবাইল নিতে বলবো। না ভাবি, প্লিজ আরেকটু ঘুমাই। জাহিদ, লক্ষ্মী ভাই আমার, সোনা ভাই আমার, উঠো। তোমার ভাইয়া যদি জানতে পারে কলেজে যাওনি, তাহলে আজকে পিটুনি আছে কপালে। তুমি থাকতে ভাইয়া আমাকে কিছু বলতে পারবে না। আমি কিন্তু এখনো খাইনি। তোমার ভাইয়া কখন চলে গিয়েছে? কি বলো, এখনো খাওনি? আমি এখনই উঠছি ভাবি, তুমি খাবার রেডি করো। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে সোফায় ভাবির কোলে মাথা রেখে টিভি দেখছিলাম। ভাবি, বলো। ভাইয়াকে বলে চলো তো কোথাও ভ্রমণ করে আসি। তোমার ভাইয়া যে ব্যস্ত লোক, মনে হয় না রাজি হবে। তবুও একবার বলে দেখো। সারাদিন এইভাবে বসে থাকতে ভালো লাগে না আর। বিকেলবেলা আমি বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আজকে অনেকটাই সুযোগ পেয়েছি। সারাক্ষণ শুধু পড়া পড়া আর পড়া। এই পড়ালেখা এখন ভালো লাগে না। সেই ছোট থেকেই ভালো রেজাল্ট করে আসছি, কি হলো এখনও কোনো সুবিধা পেলাম না। আর পড়ালেখার চাপে জীবনে একটা প্রেমও করতে পারলাম না। আমার বন্ধুরা সারাক্ষণ জিএফের সাথে মেসেজ, ফোন আলাপ ইত্যাদি আছেই। আমি শুধু গেমস আর গেমস। রাতে বাসায় ফিরে দেখি ভাইয়া খাবার টেবিলে খেতে বসেছে। আমিও দৌড়ে গিয়ে খেতে বসলাম। তোর পড়ালেখা কেমন চলছে? কলেজে যাস তো ঠিক মতো? ভালো ভাইয়া, হ্যাঁ কলেজে যাই তো। কলেজে না গেলে ভাবি খাবার দেয় না আমাকে। ঠিকই আছে। শোন, একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা ভাইয়া? ঝিনুকের পরীক্ষা শেষ হয়েছে, এখানে আসতে চাই। তুই গিয়ে ওকে নিয়ে আসতে পারবি? হ্যাঁ ভাইয়া, পারবো। তবে চলো না সবাই একসাথে গিয়ে তাহলে বেরিয়েও আসি, আর ঝিনুককেও নিয়ে আসি। আমার এখন কাজের অনেক চাপ, আর এখন ছুটিও দিবে না। এক কাজ কর, তাহলে তোর ভাবিকেও নিয়ে যা। ভাবি না করে দিল। ভাইয়াকে ছাড়া যাবে না, তাহলে আমার একাই যেতে হবে মনে হচ্ছে। পরদিন রওনা হলাম ঝিনুকদের বাসায়। ও হ্যাঁ, ঝিনুকের কথা তো বলাই হয়নি। আমার ভাইয়ার একমাত্র শালিকা হলো ঝিনুক। সেই হিসেবে আমার বেআইন এসএসসি এক্সাম সবেমাত্র শেষ করলো। যাই হোক, গাড়ি থেকে নেমে পড়লাম এক বিপদে। গ্রামের পথে একা একা হাঁটছি, আর মনে মনে ভাবছি কি মানুষ এক একটা। একজন লোকও আসলো না আমাকে এগিয়ে নিতে, এ তো মহা বিপদ। হাঁটতে হাঁটতে একসময় পিছনে খেয়াল করলাম কয়েকটা কুকুর আমাকে লক্ষ্য করে তেড়ে আসছে। আমি তো সেই ছোটবেলা থেকে কুকুর দেখে ভয় পাই। আমাকে অচেনা পেয়ে দৌড়ে আসছে আমার কাছে। আমি আর কিছু চিন্তা করলাম না, মনে মনে বললাম মরণ বাঁচন আল্লাহর হাতে, আল্লাহু আকবার বলেই দিলাম এক ভো দৌড়। শালার কুকুরের সাথে কি দৌড়ে পারা যায়? কিন্তু এটা তো আমার আত্মসম্মানের প্রশ্ন। ক্রমে ক্রমে আমার গতি বাড়াচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে একদম ঘরে গিয়ে উঠলাম। আর তখনই ঘটলো এক মজার কাণ্ড। কখন যে বেআইন সাহেবা মানে ঝিনুকের সাথে ধাক্কা লেগে ওকে নিয়ে খাটে পড়ে আছি সেটা জানি না। মনে হচ্ছে আমার ঠোঁটের সাথে কিছু লাগানো। আমি শক্ত করে কিছু ধরে আছি। চোখ খুলতেই অবাক। এইটা কি করলেন? কোথায় কি করলাম?
এভাবে জড়িয়ে ধরে কিস করাটা কি ঠিক হলো? আমি কিন্তু কিছু করিনি। আমাকে শুধু শুধু মিথ্যে অপবাদ দিবেন না। তাহলে কার ঠোঁট এসে আমার ঠোঁটে লাগলো, আর কার হাত আমাকে জড়িয়ে ধরলো? আমার কোনো দোষ নেই, যা করার সব করেছে ওই কুকুরগুলো। হোয়াট? কুকুর আমাকে কিস করেছে? এই রে, কিসব উল্টাপাল্টা লাগছে। কুকুর কিস করবে কেন? আমি করেছি। এইটা বলাতে ঝিনুক আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল। না মানে ইচ্ছে করে তো আর করিনি। কুকুরগুলো দৌড়ানি দিয়েছিল, ভয়ে দৌড়ে আসার সময় ধাক্কা লাগে, এতে আমার কি দোষ? হয়েছে হয়েছে, এবার ফ্রেশ হয়ে নিন। আপনি যে বিদ্যুৎ গতিতে আসছেন, কেউ তো জানেই না যে আপনি ঘরে। ঝিনুকের কাছে চলে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমার ভাবির বাবা মার সাথে কথাবার্তা বললাম। খাওয়া দাওয়া সেরে রাতে শুয়ে শুয়ে শুধু ঝিনুকের কথা ভাবছিলাম। ওকে কিস করাটা কি ঠিক হয়েছে আমার? আমি তো ইচ্ছে করে করিনি। যাই হোক, পরদিন বিকেলবেলা ঝিনুককে বললাম ওদের গ্রামটা ঘুরিয়ে দেখাতে। ঝিনুকও না করেনি। সেদিন প্রথম একটা মেয়ের সাথে এইভাবে অনেকক্ষণ ঘোরাঘুরি করি, খুব ভালো লেগেছিল। কিন্তু ঝিনুকের মন খারাপ ছিল, কি যেন হয়েছে একটা। আচ্ছা, আপনি কি সারাদিন এইভাবে গোমরা মুখ করেই থাকেন, নাকি একটু একটু হাসেনও? কথাটা বলাও শেষ, অমনি ধপাস করে এক শব্দ হলো, কাদায় মেখে গেল আমার সব কিছু। তখন প্রথম আমি ঝিনুকের হাসি দেখেছিলাম। অনেক জোরে জোরে হাসছিল ও। আসলে হাসারই কথা, কারণ এত বড় একটা ছেলে এইভাবে আছাড় খাওয়া। ঝিনুক, একটা কথা বলি? বলতে পারেন। আমি কালকের জন্য দুঃখিত, ইচ্ছে করে কিছু করিনি। আমি আপুকে সব বলে দিব। আমার শরীরে এখন পর্যন্ত কেউ টাচ করেনি, আর আপনি প্লিজ ভুলে যান ওইসব। ভাবি শুনলে কি ভাববে? আমাকে বিয়ে করবেন? তাহলে বলবো না। ঝিনুকের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মেয়েটা বলে কি? বিয়ে? হায় হায়, ভাইয়ের শালিকাকে বিয়ে করলে মানুষ কি বলবে? একটা কিসের জন্য এত বড় শাস্তি দিবেন? সারা জীবনের জন্য আমার গলায় ঝুলবেন? দরকার পড়লে তাই করব। আপনি আমাকে কিস করলেন কেন? এইটা এক প্রকার জুলুম হচ্ছে। আমি আপনাকে কিস করেছি, আপনিও আমাকে কিস করে মিটিয়ে দেন, তাই তো হলো। কি? ওয়েট, আসুন আজকে। কালকেই আমি আপুকে যদি না বলছি। খাইছে রে, এইটা তো দেখা যায় ভারী ঝগড়াটে মেয়ে। ওকে কেমনে থামাবো আমি? আচ্ছা, আমি রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের বিয়ের ব্যাপারটা ভাবিকে আপনার বলতে হবে। আচ্ছা, সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। চলুন বাসায় যাই। এটা কোন ধরনের মেয়ে? বিয়ে করব বলতেই একদম হাসি খুশি, মনে হয় আকাশে উঠছে। আমি মনে মনে ভাবছিলাম যে বাসায় গিয়ে ঝিনুক তো ভাবিকে বলতেই পারবে না, বিয়েটাও ওকে করতে হবে না, আর ভাবি ভাইয়া আমাদেরকে জীবনেও মেনে নিবে না। সেটা ভাবতে আনন্দ হচ্ছিল আমার। পরদিন যখন আমাদের বাসায় ফিরছিলাম, তখন সারা পথ ঝিনুক আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল। আমি ঝিনুককে শুধু দেখছিলাম। বাচ্চা মানুষের মতো বায়না করে এক একটা, দেখতে অনেক সুন্দর। সবচাইতে বড় কথা হলো মনটা খুব ভালো। ঝিনুক, এই ঝিনুক, ওঠেন এখন, আমরা এসে পড়েছি তো। আমার মাথা আপনার কাঁধে ছিল এতক্ষণ? আমার কাঁধেই তো ঘুমিয়েছিলেন সারা পথ। হায় হায়, কি বলেন এইসব? আপনি উল্টাপাল্টা কিছু করেন নাই তো? কি? এত বড় মিথ্যা অপবাদ! আমাকে দেখে কি তাই মনে হয়? না মানে বিশ্বাসটা একটু কম হয়। ও সেই কথা। তাহলে বাকি পথ একা একা আসেন, আমি চললাম। না, আমি একা যেতে পারবো না, প্লিজ। আর আমাকে একা রেখে গেলে কিন্তু আপুকে কিসের কথা বলে দিব। এই রে, আসল জায়গায় হাত দিয়েছে। শুধু একটাই ভয়, আমার ভাবি যদি জানতে পারে তাহলে তো কি যে মনে করবে আল্লাহ জানে। রাগের কণ্ঠে বললাম, চলুন। চলুন বলতে না বলতে ঝিনুক এসে আমার হাত ধরলো। এমনিতেই রাগ উঠেছিল, তার মধ্যে হাত ধরেছে। হাতটা মারলাম এক আছাড়। মেয়েটা তখনই এক কাণ্ড বাঁধিয়ে দিল। ঝিনুকের হাত ছেড়ে দেওয়ার পর ঝিনুক তো রেগে ভূত। আমারও রাগ উঠেছে ইচ্ছে মতো। কি করব ভাবতে পারছি না। মেয়েটা ওইখানেই দাঁড়িয়ে রইল। কি ব্যাপার, আপনি যাবেন না? আপনি আমার হাত ছাড়লেন কেন? আমি যাব না এখন। ঝিনুক, লোকজন কি বলবে, চলুন তো। বলেই আবার হাত ধরলাম। সত্যি খুব ভালো লাগছিল। মেয়েটার উপর যেমন রাগ উঠেছিল তেমনি ভালোও লাগছিল ওর বায়নাগুলো। ঝিনুক আমার হাত শক্ত করে ধরে আছে, মনে হচ্ছে আমি ওর স্পেশাল কেউ একজন। মেয়েটার প্রতি কি অদ্ভুত এক মায়া কাজ করে। রিকশায় পাশাপাশি বসে দুইজনে যাচ্ছিলাম। সাবধান, দূরত্ব বজায় রাখুন। আমি কিন্তু আপনার জামাই নই যে গা ঘেঁষে বসবেন। আজ হোক কাল হোক বিয়ে তো করবেনই আমাকে, তাহলে বসলে অসুবিধা কোথায়? আপনার আশাটা পূরণ হবে না কোনোদিন। কি বললেন আপনি? এই রিক্সা থামেন। কি ব্যাপার, নামলেন কেন? চলুন, কাজে অফিসে যাব এখনই। মানে মাথা ঠিক আছে আপনার? হ্যাঁ, আমি একদম সুস্থ ঠান্ডা মাথায় বলছি। আসুন, আজকে বিয়ে করতে হবে আমায়। ঝিনুক, বিয়ে কোনো ছেলে খেলা নয়, এটা সারা জীবনের জন্য। আর আমি আপনাকে তেমন ভালো জানি না,
আপনিও জানেন না, তো কিভাবে সম্ভব? বিয়ের পর সব জানবো। এখন আসবেন নাকি আমি চিৎকার করে লোকজন ডাকবো? হাহাহা, লোকজনকে কি বলবেন আপনি? বলবো যে আমাকে জোর করে তুলে এনেছে। এই রে কাম সারছে। যদি সত্যি সত্যি এইটা করে ফেলে তাহলে তো আজকে আমি এখানেই শেষ। মানুষের গণপিটনি। আমাকে 2 মিনিট ভাবতে দেন প্লিজ। আমি কি করব ভাবছিলাম, কাউকে না জানিয়ে বিয়ে? এইটা কেমনে কি? আর বিয়ে তো জীবনে একবারই। যাই হোক, ঝিনুক মেয়েটা খারাপ না, আমার চেনা জানাই তো। সারা জীবন না হয় ওর সাথে কাটাবো। কি ভাবা হয়েছে নাকি আরো ভাববেন? হইছে বাবা, চলুন কাজী অফিসে। অতঃপর দুইজনে মিলে কাজী অফিসে গিয়ে ওইখানে 2-1জনকে সাক্ষী রেখে আমরা বিয়ে করে ফেলি। শুধু ভয় করছিল ভাবি ভাইয়া জানলে আমাদেরকে মেরেই ফেলবে। ঝিনুক, হুম ঝিনুক, হুম ঝিনুক। এই কি হয়েছে আপনার? এত ডাকাডাকি কেন? যদি ভাইয়া আর ভাবি জানতে পারে? আমি বলবো আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, ব্যাস। হাই হাই, আমি তাহলে মরেই যাব। এক কাজ করি, আসুন দূরে কোথাও চলে যাই। জি না, আসুন বাসায় যেতে হবে। আজকে আমাদের বাসর রাত, আর আমরা কোথায় যাব এখন? একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে। প্লিজ, তুমি বিয়ের ব্যাপারটা কাউকে জানাবে না, হ্যাঁ? ওকে। আর আপনি আমাকে এখন তুমি করে বা তুই করে বলতে পারেন, আপনারই তো বউ। এইটা এক প্রকার ব্ল্যাকমেইল করলে তুমি। আপনাকে ভালোবাসি যে, আপনাকে পাওয়ার জন্য সব করতে পারবো। চলুন বাসায় যাই। চলো। দুইজনে মিলে বাসায় আসলাম। ঝিনুককে যেহেতু না করেছিলাম বিয়ের কথা বলতে, ও তাই করেছে। আমরা স্বাভাবিকভাবেই বাসায় যাই। বাসায় গিয়েই ভাবিকে ডাকি। ভাবি, ভাবি কই তুমি? এই তো ভাই আমার, এসে পড়ছো তোমরা? আর বলো না ভাবি, তোমার বোন এইটা যে কি পরিমাণ জেদি আর বদমেজাজি, আমি তা হাড়ে হাড়ে টের পেয়েছি। ঝিনুক আগে থেকেই একটু জেদি। যাও তুমি ফ্রেশ হয়ে আসো, আর ঝিনুক আমার সাথে আয়। ওয়েট ওয়েট, আমার পাওনাটা কে দিবে ভাবি? ভাবি আমার কপালে চুমু দিল, আর আমি আমার রুমে চলে গেলাম। এখন মেয়েটা না বললেই হলো। যদি বলে দেয় ভাবিকে যে আমরা বিয়ে করেছি, তাহলে হয়তো আমার আর রক্ষা নাই এইবার। বিকেলবেলায় শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম, একটু একটু ঘুম পাচ্ছিল আমার। কখন যে ঘুমিয়ে পড়ি জানি না। স্বপ্নের ভিতর দেখছিলাম ঝিনুক আমার বুকে শুয়ে আছে আর আমি ওর কপালে চুমু খাচ্ছি। শক্ত করে ধরে আছি ঝিনুককে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। সত্যি সত্যি ঝিনুক আমার বুকে। লাফ দিয়ে উঠে বসলাম। এই তুমি আমার রুমে কি করো? কেন, আপনার রুমে আসা বারণ নাকি? আপনি তো আমার স্বামী হন এখন। তা না হয় মানলাম, তুমি আমার বুকে শুয়ে জড়িয়ে ধরলে কেন? ন্যাকামি। আপনিই তো আমাকে জড়িয়ে ধরতে বললেন, আমি তাই ধরেছি। ও মাই গড, যাই হোক ঘুমটা ভেঙেছিল, তা না হলে তো উপায় ছিল না। আর শোনো, আমি যখন ঘুমাবো তখন আপাতত আমার রুমে আসবে না, আমার বদভ্যাস আছে। সেইটাই মানলাম। আপনাকেও একটা অভ্যাস বাদ দিতে হবে যে। কি? আমার আপুর কাছ থেকে চুমু খাওয়া যাবে না, আমার হিংসে হয় দেখে। আপনি যদি আবার কখনো চুমু খান তাহলে আমি সরাসরি বলে দিব যে আমরা বিয়ে করেছি। পড়লাম এক মহাবিপদে। হাই হাই, মেয়েটা এমন কেন? নিজের বড় বোন কপালে একটা করে চুমু দেয় সকালে, আর এটা নিয়ে হিংসা হয়। আমি তো পুরো দমে ফেসে গেছি। শালার কুকুরগুলো যে কি জন্য দৌড়ানি দিয়েছিল আমাকে, জীবনটা তছনছ করে দিল একেবারে। আচ্ছা আমি রাজি আছি, তবে তুমি আমাকে প্রতিদিন সকালে চুমি দিবে, ওকে? আচ্ছা। রাতে ভাইয়া বাসায় আসার পরে পড়লাম এক মহাবিপদে। এখন এই বিপদ থেকে রক্ষা করবে কে? ভাইয়া বাসায় এসে আমাকে ডাকলো। আমি ভাইয়ার কাছে যেতে না যেতেই ভাইয়ার প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম। আসার সময় ঝিনুককে নিয়ে কাজী অফিসে গিয়েছিলি কেন? আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। ভাইয়া এই কথা কেমনে জানলো? আমরা কি তাহলে ফেঁসে গেলাম? আমি ঝিনুককে অমনি ডাকলাম। ঝিনুক, ঝিনুক এখানে আসো তো। ভাইয়া বলতেছে আমরা নাকি কাজী অফিসে গিয়েছিলাম। হ্যাঁ গিয়েছিলাম তো। কেন গিয়েছিলাম যেন? আপনি বলেন কেন গিয়েছিলাম। না, তুমি বলো কেন গিয়েছিলাম। ও, আপনি লজ্জা পাচ্ছেন বলতে? আমিই বলছি। ঝিনুক ভাইয়াকে লক্ষ্য করে বলল, দুলা ভাই, আমার এক বন্ধু পালিয়ে এসে সেখানে বিয়ে করলো, তো তাই আমরা সাক্ষী হিসেবে গিয়েছিলাম। ঠিক বলছি না জাহিদ? হ্যাঁ তুমি ঠিকই বলেছ ভাইয়া, ঝিনুক যেটা বলল সেই কারণেই গিয়েছিলাম। ও তাই বলো। আচ্ছা, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাইয়া, কোনো অসুবিধে হয়নি। অতঃপর ভাইয়ার সামনে থেকে চলে আসি, আর একটু হলেই তো ফেসে যেতাম। ঝিনুকটা আমাকে বড়জোর বাঁচালো। যদি বলে দিত, হাই হাই, উপায় ছিল না আজকে। ঝিনুককে একটা ধন্যবাদ তো দেওয়াই লাগে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, না হলে আজকে উপায় ছিল না। ধন্যবাদ নিব না আমি। তাহলে কি নিবে? আমাকে একটা পাপ্পা দিতে হবে। আমি ঝিনুককে জড়িয়ে ধরি।
জড়িয়ে নিয়ে আমার জোড়া ঠোঁট দিয়ে ওর কপালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দেই। ধীরে ধীরে আমি ঝিনুককে আমি সত্যি ভালোবেসে ফেলি। এখন এই বিয়েটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুদিন পর ঝিনুক ওর বাড়িতে চলে যায়। আমরা মোবাইলে কথাবার্তা বলতাম। হঠাৎ একদিন সকালে ভাবির কথা শুনে আমি বাকশক্তি হারিয়ে ফেললাম। জাহিদ, আজকে আমাদের বাড়িতে যেতে হবে। কেন ভাবি? ঝিনুকের আজকে এঙ্গেজমেন্ট, তোমার ভাইয়াও যাবে। রেডি হও তুমি। ভাবির কথা শুনে মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা আমার। আমি আর ঝিনুক একে অপরকে জীবনে চাইতে বেশি ভালোবাসি। আমি ঝিনুককে ছাড়া অন্য কিছু কল্পনাও করতে পারি না। তাছাড়া আমরা বিয়েও করেছি, আর এখন ঝিনুককে অন্য কারোর সাথে বিয়ে দিবে? এটা কেমন সম্ভব? ভাবতে ভাবতে ভাইয়া এসে আমার সামনে হাজির। কি রে, এখনো বসে আছিস যে? রেডি হচ্ছিস না কেন? ভাইয়া তোমরা যাও, আমি যাব না। কেন, মন খারাপ? না ভাইয়া, এমনি। আমি যেতে বলেছি, যেতে হবে। আর ওইখানে গেলে মন ভালো হয়ে যাবে এমনিতেই। ভাইয়ার কথা আর ফেলতে পারলাম না। ভাইয়া ভাবিকে সাথে নিয়ে রওনা হলাম। ভাবি আর ভাইয়ার মন অনেক খুশি। তাদের মুখে হাসি দেখে আমারও খুব ভালো লাগছিল। কিন্তু যখনই ঝিনুকের কথা মনে হয় তখনই খারাপ লাগে। আমি এখন কি করব? ঝিনুককে ভালোবাসি কথাটা ভাবিকেই বলতে সাহস পাইনি, আবার ভাইয়াকে কেমনে বলবো? ভাবতে ভাবতে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। ভাইয়া ভাবির আড়ালে চোখের পানি মুছলাম। যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছালাম, ঝিনুক দৌড়ে এলো আমার কাছে। আমাকে আড়ালে নিয়ে গেল টেনে। আমার কোনো দোষ নেই জাহিদ, বিশ্বাস করো, আমাকে কেউ বলেনি যে আজকে আমাকে আংটি পরাতে আসবে। সকালে বাবা আমাকে কথাটা জানায়। তোমাকে অনেকবার ফোন দিয়েছিলাম আমি, তুমি কেটে দিছো। আমার পাশে ভাইয়া আর ভাবি ছিল। তখন ফোন ধরা আমার পক্ষে অসম্ভব ছিল। এখন তাহলে কিছু একটা করো তুমি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না জাহিদ, প্লিজ কিছু একটা করো। আমি এখন কি করব বলো? আমি যে নিরুপায়। ভাইয়াকে আর ভাবিকে কথাটা বলার মতো সাহস আবার নেই। আমি এখন নির্বাক দর্শক ছাড়া আর কিছুই নই। কেন, অনেক কিছু করতে পারবো আমরা। চলো আমরা পালিয়ে যাই আজকে, অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। ঝিনুক, আমি এই কাজ কোনোদিনই করতে পারবো না। ভাইয়া ভাবি, তোমার বাবা মা সবার মুখে চুনকালি আমি মাখতে পারবো না। প্লিজ, পারলে আমাকে ক্ষমা করে দিও। ঝিনুক মুখ চেপে কাঁদছে। আমি চলে আসলাম ওর কাছ থেকে। চোখের পানি হয়তো আমার অনেক বেশি, তাই তো এত বেশি পড়ছে। বৃষ্টির মতো চোখের পানি ঝরছে। মনে হচ্ছে অনেকটা চিৎকার করে কাঁদি আমি, কিন্তু পারছি না। আমাকে বাস্তবতা মেনে নিতে হবে। আমার হাতে এখন কিছুই নেই। আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম ঝিনুকের সেই কাণ্ড কারখানাগুলো কত মজা আর দুষ্টুমি করত। ওর বায়না ধরা জেদ করা খুব ভালো লাগতো আমার। আজকে ঝিনুককে অন্য কেউ আংটি পরিয়ে যাবে, হয়তো দুদিন পরেই কারো বউ হয়ে যাবে। এগুলো যত ভাবছিলাম তত কান্না বেড়ে যাচ্ছিল আমার। রাস্তার একপাশে ঘাসের উপর বসে সেই কথাগুলো ভাবছিলাম আর কান্না করছিলাম। ভাবতে ভাবতে হঠাৎ করে ভাইয়ার ফোন। আমি চোখ মুছে ফোনটা ধরলাম। হ্যালো ভাইয়া। হ্যাঁ জাহিদ, কই তুই এখনো? আমি এই তো বাড়ি থেকে একটু দূরে আসছি। কেন? তাড়াতাড়ি এখানে আয়, সবাই তোর জন্য ওয়েট করতেছে। হ্যাঁ ভাইয়া, আসছি আমি। হাঁটতে হাঁটতে যাচ্ছি। কি কপাল আমার, আমার সামনে আজকে আমারই ভালোবাসার মানুষের হাতে অন্য কেউ আংটি পরাবে। ঝিনুক তো আমার বিবাহিতা স্ত্রীও, কিন্তু এই কথাটাই তো বলতে পারছি না। সকল আশা ভরসা ছেড়ে দিয়েই আমি সবার সামনে হাজির হলাম। অতঃপর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যখন আমি সবার সামনে প্রবেশ করলাম, সবাই আমাকে দেখে হাসছিল। আমি কিছু না বলে চুপ করে একপাশে গিয়ে বসলাম। আমার সামনে ঝিনুক বসে আছে। জাহিদ, এই আন্টিটা ঝিনুককে পরিয়ে দাও। ভাবির কথা শুনে আমি বাস্তবে ফিরলাম। কিছু বললে ভাবি? বললাম যে এই আন্টিটা ঝিনুকের হাতে পরিয়ে দাও। কেন? আমি কেন আংটি পরাবো? বরপক্ষরা কই? আমরাই তো বরপক্ষ, তোমার ভাইয়া আর আমি বরপক্ষ। তাহলে বর কোথায়? তুমিই তো বর। এইসব কি বলছো ভাবি? আমি বর মানে? এত কথা বলছিস কেন? আংটি পরাতে বলেছে, আংটি পরা তুই। ভাইয়ার কথা শুনে আমার আর কিছু বুঝতে বাকি রইল না। ঝিনুকে আমার বউ হতে যাচ্ছে। লাফিয়ে উঠে ঝিনুকে আংটি পরালাম। আমার তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার অবস্থা। আংটি পরিয়ে ঝিনুকের বাবা মা আর ভাইয়া ভাবিকে সালাম করলাম। বিকেলবেলা ঝিনুকের সাথে গল্প করছি। আমাকে ছাড়া তুমি থাকতে পারবে ঝিনুক? যদি অন্য কেউ আজকে আমার হাতে আংটি পরাতো তাহলে রাতের বেলা ফাঁসি দিতাম। এইসব কথার কখনো মুখে আনবে না। ভাইয়ার ভাবি অনেক ভালো, আজকে আমরা একত্র হয়েছি তাদেরই জন্য। যদি আমরা পালিয়ে যেতাম তাহলে কি এই সর্বনাশটাই না হতো? আমি সত্যি কল্পনাও করতে পারিনি যে আমাদেরকে এইভাবে সারপ্রাইজ দিবে। ঝিনুককে জড়িয়ে ধরলাম, তখনই ভাবির উপস্থিতি টের পেলাম। আই আই, এগুলো কিন্তু এখনই ঠিক না। আমাকে ফাঁকি দিয়ে এখানে এসে আড্ডা মারা হচ্ছে আপনাদের, তাই না? ভাবি, কি যে বলো না তুমি। আমরা তো আলাপ আলোচনা করছিলাম বিয়ের পর কি করব সেটা নিয়ে। সেটা পরেও করা যাবে ভাই আমার। এই ঝিনুক, আয় তুই আমার সাথে। আর একটু থাকুক না ভাবি, অমন করছো কেন? ঝিনুক তো আমার বউই,
ওর সাথে কথা বলা কি বারণ আমার? পাঁচের হাড্ডি তুমি। থাকো তোমরা, আমি সিসি ক্যামেরার ব্যবস্থা করি, তোমাদের রুমে লাগাতে হবে। বলেই ভাবি চলে গেল। আমি আর ঝিনুক দুজনের দিকে তাকিয়ে হাসছি। এর 2 দিন পর ঝিনুককে বিয়ে করে তুলে নিয়ে এসে পড়ি। আজকে আমার বাসর রাত। ভাইয়া ভাবি আমি আর ঝিনুক 4 জন সোফায় বসে আছি, সবার মুখে হাসি। আমি ভাবিকে বললাম, ভাবি আমি আর ঝিনুক আগে থেকে একে অপরকে ভালোবাসি। ভাবি আর ভাইয়া মুচকি মুচকি হাসতেছে। আমি আর ঝিনুক হাঁ করে তাকিয়ে রইলাম তাদের দিকে। হঠাৎ ভাবি বলে উঠল, আরে বোকা, আমি আর তোমার ভাইয়া সেটা আগে থেকেই জানতে পারি। কি? তোমরা কেমনে জানলে আগে থেকে? একদিন তোমার মোবাইলের SMS পড়িয়ে বুঝতে পারছিলাম যে ঝিনুকের সাথে তোমার রিলেশন আছে। সেটা তোমার ভাইকে বলে দেই, আর তুমি আমাদের বাড়িতে যাওয়ার সময় কাঁদছিলে, সেটাও আমরা লক্ষ্য করেছি। এত কিছু জানা সত্ত্বেও আমাকে বকলে না কেন একটুও? বাবা মা মারা যাওয়ার পর আমরা 3 জনই সদস্য এই পরিবারের। তুই তো জানিস তোর ভাবি কোনোদিন মা হতে পারবে না। তোকেই আমরা সন্তানের মতো মানুষ করেছি, কোনোদিন কিছুর অভাব দেয়নি। তুই কষ্ট পাস এমন কোনো কাজ করিনি আমরা। আমি ভাইয়ার ভাবিকে একত্রে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। সত্যি অনেক ভালো মানুষ এরা। এরা আমার বাবা মার অভাব বুঝতে দেয়নি কোনোদিন। ভাইয়া আমরাও তো একটা ভুল করে ফেলেছি। কি? আমি আর ঝিনুক আগেই বিয়ে করে ফেলেছি। ভাইয়া আর ভাবি প্রথমে অবাক হলেও পরে হাসাহাসি করছিল। 2 বছর পর আজকে আমার অনেক আনন্দের দিন। আমি বাবা হলাম। আসলে আজকে যার সবচাইতে আনন্দ হওয়ার কথা সেটা হলো আমার ভাবি। অনেক অনেক খুশি আমার ভাবি। মনে হচ্ছে এটা যেন তারই সন্তান। আমারও খুব ভালো লাগছিল। আমি ঝিনুকের পাশে গিয়ে বসলাম। ঝিনুক, হুম। ঝিনুক, কি? আমি তোমাকে খুব ভালোবাসি পাগলি। আমিও খুব ভালোবাসি আমার স্বামীটাকে। ঝিনুকের কপালে একটা চুমু দিলাম। এই হলো ভাবির ছোট বোন, আমার বউ হওয়ার কাহিনী। ধন্যবাদ সবাইকে।